মমতা ব্যানার্জির বিদায়ের ঘণ্টায় শেখ হাসিনার আগুন জ্বলে উঠল। এক ঢিলে চার পাখি মারল নরেন্দ্র মোদী। ভারতের পায়ে ধরল বিএনপি সরকার। কেন ভারত এতদিন চুপ ছিল? শেখ হাসিনা বিদায়ের পর নরেন্দ্র মোদী কোন চারটি পাখি মারলেন? আর এখন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের ঘণ্টার সাথে সাথে শেখ হাসিনার বাংলাদেশে রাজকীয় ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে? পশ্চিমবঙ্গে দিদি কি হেরে যাচ্ছেন? দিদির জায়গা দখল করছে কি নরেন্দ্র মোদীর বিজেপি? বাংলাদেশের রাজনীতিতে মূলত ভারত বিরোধী যারা রাজনীতি করেন কিংবা ভারতের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়ার যারা চক্রান্ত করার চেষ্টা করেছেন, বিশেষ করে প্রফেসর ইউনূসের আমলে যে চেষ্টাটা আমরা দেখেছি, তাদের জন্য একটা বড় অশনি সংকেত পশ্চিমবঙ্গে দিদির হেরে যাওয়া এবং শুভেন্দুর বিজয়ী হতে যাওয়ার এই খবরটা। এবার এই রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন, সেই শাসনের পরিবর্তন হচ্ছে। সুতরাং আজকে এই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানটি আমার যাওয়ার সময় হলো দাও বিদায়, যেন মনে হচ্ছে বিদায় ঘন্টা বেজে গেছে, কেবল সেই শব্দটা কানে আসতে একটু যা দেরি। বাংলাদেশ অক্সিজেন নিয়ে বাইসে থাকতে হলে তারেক রহমানের শেখ হাসিনার পায়ে ধরে মাপ চাইতে হবে। আর সেই মাপ চাওয়ার সময় আর বেশি দিন নাই, অল্প দিন পরেই সেই সুযোগও শেষ হয়ে যাবে। শেখেরই বেটি, তিনি দয়ালু মানুষ, তার মাপ করে দিতেও পারেন। কিন্তু আওয়ামী লীগের তৃণমূল, এই তারেক রহমান এবং বিএনপি তৃণমূলের যে ক্ষতি করছে, তারা কি করবে ওইটা আমি বলতে পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 5ই আগস্ট 2024, ঢাকার আকাশে বারুদের গন্ধ। ছাত্র জনতার উত্তাল গণজোয়ারে পতন হলো টানা 16 বছরের প্রতাপশালী শাসক শেখ হাসিনার। ভারতের সেনাবাহিনীর সহযোগিতায় দেশ ছাড়েন তিনি। প্রধানমন্ত্রী মর্যাদায় আশ্রয় নেন দিল্লিতে। ক্ষমতায় বসেই ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে তোপ দাগেন। জুলাই আন্দোলনকারীরা ভারত বিরোধী স্লোগান তোলেন। ইউনূসের উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ভারতের 7 সিস্টার্স কলকাতা দখলের হুমকি দেয়। চীন সফরে গিয়ে বঙ্গোপসাগরের অভিভাবক দাবি করেন ডক্টর ইউনূস। এ নিয়ে ভারতের সরকার প্রতিক্রিয়া জানালেও সেটি খুব কড়া ছিল না। এই উত্তেজনার মধ্যে সবাই ভেবেছিল ভারত হয়তো শক্তি প্রয়োগ করে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ক্ষমতায় বসাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই প্রত্যাশা নিয়ে বসেছিল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই বুঝি ভারত অ্যাটাক করবে, এমন শঙ্কার কথা বারবার ভারতের কিছু গণমাধ্যম ও ইউটিউবে ব্যাপক প্রচার হয়েছে। আওয়ামী লীগের নেতারা পালিয়ে থেকেও আশায় বুক বেঁধেছিল। শেখ হাসিনা ভারতের বিশ্বস্ত বন্ধু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আওয়ামী লীগের সখ্যতাও বেশি। সেই তুলনায় শেখ হাসিনার জন্য খুব বেশি বড় পদক্ষেপ নেয়নি ভারত। তবে একেবারে বসেও থাকেনি। অজিত দোভাল, এস জয়শঙ্কর, অমিত শাহ নরেন্দ্র মোদীর গভীর পরিকল্পনা করেছেন। শুধু শেখ হাসিনাকে ফেরানো নয়, তার আগে এক ঢিলে চারটি পাখি মারতে চেয়েছেন তারা। ইউনূস সরকারের আমলে যখন 7 সিস্টার্স নিয়ে হুমকি দেওয়া হয়েছিল, তখন দিল্লি মাথা গরম করেনি। দিল্লির প্রথম লক্ষ্য ছিল আমেরিকার ছত্রছায়ায় বসা ডক্টর ইউনূস সরকারকে কোনো রক্তপাত ছাড়াই সরিয়ে দেওয়া। বিশ্লেষকদের দাবি, ভারত পর্দার আড়ালে যোগাযোগ বাড়ায় বিএনপির হাইকমান্ডের সাথে। তারেক রহমানের সাথে একাধিক গোপন বৈঠকের ফসল আজ দৃশ্যমান। ইউনূসের অধ্যায়ের সমাপ্তি আর বিএনপির হাত ধরে স্থিতিশীলতা ফেরানো, এটিই ছিল মোদির প্রথম লক্ষ্য। ভারত প্রমাণ করতে চেয়েছিল শক্তি প্রয়োগ নয়, কৌশলই আসল। দ্বিতীয় পরিকল্পনা ছিল বাংলাদেশের শিকড় গেড়ে বসা ভারত বিরোধিতা দূর করা। দীর্ঘ 16 বছর প্রচারণা ছিল শেখ হাসিনা সবকিছু ভারতকে দিয়ে দিয়েছেন। কিন্তু ইউনূস সরকার বা পরবর্তী সময়ে তারেক রহমান সরকার এমন একটি চুক্তি দেখাতে পারেনি যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। উল্টো দেখা গেল চরম অর্থনৈতিক সংকটে ভারতের পেঁয়াজ, চাল আর তেল ছাড়া বাংলাদেশের মানুষের হাহাকার থামছে না। বয়কটের ডাক দেওয়া মানুষগুলোই এখন গ্রোগাসে গিলছে ভারতীয় পণ্য। দিল্লি না ঢাকা স্লোগান এখন জাদুঘরে। মোদি প্রমাণ করেছেন ভৌগোলিক কারণেই বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। নরেন্দ্র মোদীর তৃতীয় লক্ষ্য ছিল বাংলাদেশে উগ্রবাদ নিয়ন্ত্রণ। শেখ হাসিনার পতনের পর প্রশাসনে যখন জামায়াতের জয় জয়কার, তখন ভারত উদ্বিগ্ন ছিল।
ডক্টর ইউনূসের আমলে জেল ভেঙে জঙ্গিরা বের হয়ে আসায় এবং পাকিস্তানপন্থী উগ্রবাদীদের উত্থানে ভারতের সেভেন সিস্টার্স হুমকির মুখে পড়েছিল। কিন্তু দিল্লির মাস্টার স্ট্রোকে বিএনপি যখন নির্বাচনের মাঠে নামল, তখন জামায়াতের সেই দাপট ম্লান হয়ে গেল। আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোটারদের নীরব সমর্থনে বিএনপির জয় নিশ্চিত করে ভারত মূলত জামায়াতের একক ক্ষমতার স্বপ্ন ভেঙে দিল। তারেক রহমান সরকারের বর্তমান কঠোর অবস্থানে উগ্রবাদীদের চেন এখন ছিন্ন ভিন্ন। শিলিগুড়ি করিডোর রক্ষায় ভারতের সামরিক প্রস্তুতি আর বর্তমান সরকারের সমন্বয় উগ্রবাদীদের কোণঠাসা করে ফেলেছে। নরেন্দ্র মোদীর চতুর্থ এবং সবচেয়ে বড় চালটি ছিল ঘরের ভেতরে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করা, বাংলাদেশে উগ্রবাদের জুজু দেখিয়ে আর হিন্দুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে বিজেপি পশ্চিমবঙ্গের ভোটারদের বুঝিয়েছেন মমতা থাকলে বাংলাও বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশের অস্থিরতার উত্তাপকে কাজে লাগিয়ে হিন্দুত্ববাদের তাস খেলেছে বিজেপি। 2 দফার ভোটে এখন এটি স্পষ্ট যে নবান্নে এবার গেরুয়া পতাকা উঠতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। মোদি বুঝিয়ে দিয়েছেন অন্যের আগুনেও আলু পুড়িয়ে খাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদীর 4টি প্রত্যাশা পূরণ হয়েছে, তবে কি এবার শেখ হাসিনাকে রাজকীয়ভাবে বাংলাদেশে ফেরাবেন? ভারত সরকার এতদিন অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের ভোটের জন্য। ঘরের মাঠ নিরাপদ না করে প্রতিবেশী দেশে হস্তক্ষেপ করা ছিল ঝুঁকিপূর্ণ। এখন একদিকে বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ বিএনপি সরকার, অন্যদিকে উগ্রবাদীদের কোণঠাসা অবস্থা, আর ঘরের পাশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। শেখ হাসিনা ভারতের জন্য কেবল একজন বন্ধু নন, তিনি ভারতের দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিশ্লেষকরা মনে করছেন এবার সরাসরি সামরিক হস্তক্ষেপ নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে পারে দিল্লি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিসর্জন কি শেখ হাসিনার বাংলাদেশে রাজকীয় আগমনের পথ প্রশস্ত করছে? বাজারে যে জোর হাওয়া, সেই হাওয়া বলছে, অনেকেই বলতে পারেন এটা জোর হাওয়া নয়, কারণ একেবারে জোর হাওয়া ঝড় বলতে যাকে বোঝায়, যেটা 2011-তে উঠেছিল, ততটা নয়। ততটা কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু একটা হাওয়া বড় জোর, খুব জোর উঠেছে। সেটা হলো যে এবার এই রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন, সেই শাসনের পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হয়ে 2011-র আগে যারা ছিল ক্ষমতায়, যে কমিউনিস্টরা, তারা ফিরছে না, কংগ্রেস আসছে না, আসছে বিজেপি। এবং এইটা ঝড় হোক হাওয়া হোক, সেটা বিভিন্ন এক্সিট পোল তারা কিন্তু এই খবর দিয়েছে। সুতরাং আজকে এই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানটি আমার যাওয়ার সময় হলো দাও বিদায়, যেন মনে হচ্ছে বিদায় ঘন্টা বেজে গেছে, কেবল সেই শব্দটা কানে আসতে একটু যা দেরি। তো বাংলার রাজনীতিতে এই গানটি যখন খোদ প্রশাসনিক প্রধানের গলায় একটা অন্য অর্থ নিয়ে দেখা দেয়, আর দেখা দেয় 26-এর ভোটে গদি উল্টে যাওয়ার প্রবল সম্ভাবনার মুখে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এটা বোধহয় নিছকই গান নয়, এটা নিয়তি, কোনো আসন্ন পরিবর্তনের অমোঘ ইঙ্গিত। ইতিহাস সাক্ষী আছে, জাহাজ যখন ডুবতে শুরু করে তখন সবচেয়ে আগে টের পায় জাহাজের ভেতরে থাকা ইঁদুরেরা। তারা তাড়াহুড়ো করে ডাঙায় ওঠার চেষ্টা করে, জলে ঝাঁপ দেয়, কিংবা ডাঙায় কিংবা দূরে দাঁড়িয়ে আছে বিজেপির জাহাজ, সেই জাহাজে উঠবার চেষ্টা করবে। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও মনে হচ্ছে তেমনটা একটা ইঙ্গিতও পাওয়া যাচ্ছে এই 26-এর নির্বাচনের প্রেক্ষিতে। বিধানসভা নির্বাচনের আগে খবর রটেছিল 55 জন তৃণমূল বিধায়ক ও নেতা তারা নাকি বিজেপির দরজায় কড়া নাড়ছেন, কারণ হাওয়াটা তখনই কিন্তু ঘুরতে শুরু করেছে। এবং নির্বাচন কমিশনের যে ধোঁয়াধার ব্যাটিং বলতে যা বোঝায়, সেই ধোঁয়াধার ব্যাটিং এর ওপরেও যদি কিছু থাকে, বৈভব সূর্যবংশীর ওপরে সেই জিনিসটি নির্বাচন কমিশন করে দিয়েছে। কিন্তু তখন নির্বাচনের আগে এই যারা আসতে চাইছে তৃণমূল ছেড়ে বিজেপিতে, তাদের সেই ডিল হয়নি, বিজেপিতে যাওয়াটা হয়নি। সেই কারণগুলো ব্যাখ্যা এখানে করছে না, এখানে এখনকার পরিস্থিতি এবং আগামী দিনের পরিস্থিতি নিয়ে কথা। তাদের অনেকেই ভোটে তৃণমূলের প্রার্থীও হয়েছেন, মানে নির্বাচনের আগে তারা বিধায়ক ছিলেন, সংখ্যাটা কম নয়, 55 জন। তাদের অনেকেই ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন, এবং যদি তারা জেতেন, মানে তাদের দল তৃণমূল যদি ক্ষমতায় না ফেরে, তাহলে বিজেপির দরজায় ভিড় বাড়বেই, তারা আসবেন। কারণ ক্ষমতায় থেকে থেকে এদের অভ্যাস এমন হয়ে গেছে যে ক্ষমতা ছাড়া থাকতে পারবেন না। এই অবস্থা
যদি আর তাদের ভোটে যদি তারা হারেন, তাহলে তো দলত্যাগের চেষ্টাটা একটু থিতিয়ে যাবে, অন্তত কিছুদিনের জন্য তো বটেই। তো আমরা আজকে আলোচনা করব এই দল বদলুদের নিয়ে বিজেপির কৌশল কি হওয়া উচিত, আর মানুষ কি চাইছে বিজেপির কাছে, আর কেনই বা মানুষ তৃণমূলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটাকে দেখতে পাচ্ছে না, কেন মানুষ মনে করছে যে সংস্কার এখন তৃণমূলে এক অসম্ভব কল্পনা, সুতরাং তৃণমূলের মুখ চেয়ে আর লাভ নেই। এবং মনে রাখবেন, পশ্চিমবঙ্গে তৃণমূলে ফেরার সম্ভাবনা কিন্তু, আমি অনেকেই বলবেন ক্ষীণ, আমি ক্ষীণ নয়, আরো বড় করে বলি, তৃণমূল শেষ হয়ে যাচ্ছে। কারণ যে দলের কোনো আদর্শ নেই, যে দলের আদর্শই ডাকাত দলের মতো লুটে পুটে খাও, বেঁচে থাকো, দলে থাকো, সেই দলের ভবিষ্যৎ ঝাপসা হলে নেতারা তো দল ছাড়বেনই। কিন্তু ডাকাত দলের নেতার মতো তারা যদি দল ছাড়েন, তাদের একটাই কারণ, পরাজিতের সঙ্গে কেউ থাকতে চায় না, দল না থাকলে তারা থেকে কি করবে। এককালের সিপিএম আর আজকের সিপিএম কে দেখলেও এটা বোঝা যায়, তবু তো সিপিএম এর একটা আদর্শ অন্তত খাতায় কলমে ছিল। তারপরে দল যখন হেরে গেল ভোটে, তারপর থেকে দলটা আজ কোথায় এসে দাঁড়িয়েছে ভাবুন তো একবার, তাই না? প্রথমে বলি, ওই 55 জন বনাম বিজেপির ওয়াশিং মেশিনের অভিযোগ, সেই প্রসঙ্গটি। দিল্লির অলিন্দে এবং সোশ্যাল মিডিয়ায় একটা খবর চাউর হয়েছে, 55 জন তৃণমূল বিধায়ক, এখন তারা অতীত, এখন তো তাদের নির্বাচন হয়ে গেছে, সুতরাং এখন তাদের আর বিধায়ক আইনত বলা গেলেও তারা আসলে বিধায়ক আর এখন নেই। তো যারা ভোটে দাঁড়িয়েছেন, আগেই বলেছি, জিতলে তারা বিধায়ক হবেন। তো এই 55 জন তৃণমূল বিধায়ক পদ্ম শিবিরে নাম লেখাতে মরিয়া, এই খবর চারদিকে খুব জোরদার হয়ে উঠেছে। এর মধ্যে যেমন শুভেন্দু অধিকারীর, তিনি যখন এই দলে ছিলেন তৃণমূলে, তখন তার সাথে যাদের ভাব ভালোবাসা ছিল তারা আছেন, তারাও এখন তাদের শুভেন্দুকে অনেকেই কিন্তু নেতা মনে রাখেন। এবং মনে রাখবেন যে তৃণমূলের ভেতরের খবর যে এত বাইরে আসে, সেটা আর কোনো দিক দিয়ে নয়, এসব নেতা এদের কাছ থেকেও আসে। তো প্রশ্ন হলো, বিজেপি কি এদের সবাইকে তাদের দলে নাম লিখিয়ে নেবে, তাদের দলে তুলে নেবে? এবং তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি 2021-এর ভুলের আবার পুনরাবৃত্তি হবে? সেবার আমরা দেখেছি 21-এ বাছ বিচারহীন ভাবে চোর সাধু নির্বিশেষে সবাইকে জায়গা দেওয়া হয়েছিল। ফল কি হয়েছিল? আমি জানি, আমার সল্টলেকে এখানটাতে গত নির্বাচনে তৃণমূল থেকে আসা, মানে 21-এর নির্বাচনে তৃণমূল থেকে আসা এক বিধায়ক সব্যসাচী দত্ত, তিনি বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে। আমি জানি খুব নির্দিষ্টভাবে বিজেপির হার্ডকোর সমর্থক যারা আছে সল্টলেকে, তাদের একটা বড় অংশ সব্যসাচী দত্তকে ভোট দেয়নি। না দেওয়ার কারণ হচ্ছে তার ব্যক্তিগত যে ছবি আছে এখানকার মানুষের মধ্যে, তার সততা, প্রশ্নের মুখে, এই সবগুলো। তো এইরকম আরো অনেকেই, আপনাদের রাজীব ব্যানার্জির কথা আপনাদের মনে আছে। এসবের ফল কি হয়েছিল? ভোট মিটতেই, আর সবার উপরে তো আমাদের মুকুল রায় মশাই তো ছিলেন, কিন্তু মুকুল রায়কে আমি এদের দলে একসাথে এক লাইনে রাখবো না। কেন রাখবো না সেটা অন্য প্রশ্ন। তো এদেরকে, এই যে সব তৃণমূল থেকে এলো, রাজীব ব্যানার্জির জন্য তো চার্টার্ড প্লেন দিয়ে পার্টি তাকে পাঠিয়েছিল দিল্লিতে। দিল্লিতে তিনি দলবদল করেছিলেন। ফল কি হয়েছিল? ভোট মিটতেই এই সব বেসুরো পাখি আবার জোড়া ফুলের খাঁচায় ফিরে গেল। আর বিজেপির একটা নাম তখন হয়ে গেল যে চোরেরা বিজেপিতে ঢুকলে বিজেপির ওয়াশিং মেশিন রাজনীতিতে তারা শুদ্ধ হয়ে যায়। হয়তো অনেকে শুদ্ধ হয়েছে, কারণ বিজেপির ওপর থেকে তীক্ষ্ণ নজর থাকে সবার উপর। সেই নজর এড়িয়ে কেউ অসৎ হতে পারাটা মুশকিল হয়। কিন্তু যারা এসেই আবার চলে গেছে, তাদের কাছে তো এটা নয়। তবু সেই জন্য বিজেপির ওপরে একটা স্ট্যাম্প পড়ে গেছে যে তৃণমূলে থাকলে অসৎ, আর বিজেপির ওয়াশিং মেশিনে যাওয়ার পর তারা হয়ে যায় সৎ। এই অভিযোগটা উঠেছে। এবং সাধারণ ভোটারও কিন্তু ওই দলত্যাগ করে আসাদের পার্টিতে এত গুরুত্ব দেওয়াটাকে ভালোভাবে নেয়নি। তবে কি বিজেপি এবার সতর্ক? শোনা যাচ্ছে এবার আর ঢালাও ভর্তি করা হবে না, বরং ফিল্টার করে নেওয়া হবে। যারা এলাকার মানুষের কাছে জনপ্রিয় এবং যাদের ভাবমূর্তি স্বচ্ছ, কেবল তাদের জন্যই নাকি এবার বিজেপির দরজা খুলবে। এই নিয়ে দ্বিতীয়বার বলতেছি, কথাটা চাইলে রেকর্ড করে রাখতে পারেন। বাংলাদেশে অক্সিজেন নিয়ে বাইচে থাকতে হলে তারেক রহমানের শেখ হাসিনার পায়ে ধরে মাপ চাইতে হবে। আর সেই মাপ চাওয়ার সময় আর বেশি দিন নাই, অল্প দিন পরেই সেই সুযোগও শেষ হয়ে যাবে। শেখের বেটি, তিনি দয়ালু মানুষ, তার মাপ করে দিতেও পারেন। কিন্তু আওয়ামী লীগের তৃণমূল
এই তারেক রহমান এবং বিএনপি তৃণমূলের যে ক্ষতি করছে তারা কি করবে ওইটা আমি বলতে পারবো না। এই বছর তথা এই 26 সাল এই বিএনপি এবং তারেক রহমানের সরকারের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ। মাথায় রাখবেন, তারেক রহমানের কোমর ভাঙ্গা, আর নিজের শরীরে সেই শক্তি এবং নিজের প্রতি ওর আত্মবিশ্বাস কম, তাই হারামজাদা ক্ষমতা হস্তান্তর কইরা বাইকেও যাওয়ার সম্ভাবনা আছে। ভয়াবহ দুর্ভিক্ষ এখনো শুরু হয় নাই। এই জুন জুলাইতে নতুন বাজেট, এই বাজেটের পরবর্তী থেকেই দেখবেন দুর্ভিক্ষ কারে বলে। এতদিন দুর্ভিক্ষ শুরু হয় নাই কারণ এখন পর্যন্ত খাদ্য গুদামে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। সেই চাল ভর্তি বস্তা এখনো আছে, এই বস্তা এই মাস এবং আগামী মাস চলবে, এরপর আর থাকবে না। এখন মতো শেখ হাসিনার রাইখা যাওয়া সেই বিদ্যুৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, শেখ হাসিনার রাইখা যাওয়া প্রত্যেকটা বরাদ্দ ওই যে ওই মাস পর্যন্তই চলবে। ডেভিল ইনুস দেশের 5 কোটি মানুষকে অতীব দারিদ্র সীমার নিচে ফেলাই দিচ্ছে। তাদের উপর এই সরকার বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম দুর্ভিক্ষে পড়া ব্যক্তিদেরও ট্যাক্স দিতে হবে। অর্থাৎ যার 1 টাকার সম্পদ আছে, বাপের পাওয়া যদি সম্পদ হয় 1 টাকা, যে ভিক্ষা করে যদি তার পৈতৃকভাবে 1 টাকার সম্পদ থাকে, সেই 1 টাকার সম্পদে তাকে রাষ্ট্রকে ট্যাক্স দিতে হবে। জ্বালানি তেলের অভাবে দেশে থাকা যানবাহনই চলে না, 4 চাকা 2 চাকা 3 চাকার গাড়ি চলে না। অথচ ডেভিল ইনুসের চুক্তির জন্য যুক্তরাষ্ট্র থেকে 35,000 কোটি টাকার বোয়িং বিমান কেনাতে বাধ্য সরকার। রাশিয়া অন্য দেশ থেকে আওয়ামী লীগ সরকার বোতলজাত গ্যাস কিনছে $8 থেকে $9 দিয়া, আর সেই একই গ্যাস এখন যুক্তরাষ্ট্র থেকে কেনা লাগতেছে $20 থেকে $22 দিয়া। ডেভিল ইনুসের যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তির জন্য বাংলাদেশকে প্রতি বছর 5,000 কোটি টাকার উপরে ভর্তুকি দিতে হবে, আর সেই ভর্তুকির ট্যাক্সের টাকাই জনগণের কাঁধের উপর থেকে নিতে হবে। লেখা রাখেন, খুব শীঘ্র আবারও জ্বালানি তেল এবং এলপিজি গ্যাসের দাম আবার বাড়বে, বিদ্যুতের প্রত্যেকটা ইউনিটের দাম বাড়বে, প্রত্যেকটা পণ্যের আকাশচুম্বী দাম বাড়বে। এইটা ভালো করে মাথায় ঢুকাই রাখবেন। যুক্তরাষ্ট্রের সাথে ডেভিল ইনুসের করা চুক্তি থেকে তারেক রহমান বের হয়ে গেলে ওর শেয়ার থাকবে না, আর ওই চুক্তির মধ্যে থাকলে দেশের জনগণ তারেক রহমানের অক্সিজেন রাখবে না। আর এই উভয় সংকটের মধ্যে তারেক রহমানের দেশের মধ্যে অক্সিজেন নিয়ে বাইচে থাকতে হলে তার শেষ ওসিলা শেখের বেটি জননেত্রী শেখ হাসিনা। 2 মাস শেষ হতে না হতেই তারেক 1 লাখ কোটি টাকা ঋণ করে ফেলছে। 20,000 কোটি টাকা তিনি এর মধ্যে ছাপাইয়া ফেলছেন। ডেভিল ইনুস ও ডাস্টবিন শফিকের মতোই ভয়াবহ মিথ্যাচারের মধ্যেই টিকে আছে ফেসিস্ট তারেকের প্রত্যেকটা মন্ত্রী ও ফেসিস্ট তারেক। দেশের মুক্তিকামী ভাইদের উদ্দেশ্যে শুধু একটাই বলবো, সাম্রাজ্যবাদ আমেরিকার হাত থেকে দেশকে বাঁচাতে হলে, ছিনতাই হয়ে যাওয়া দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হলে, গণতন্ত্র এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে গণজোয়ার সৃষ্টির জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। একটি চূড়ান্ত ডাকের জন্য অপেক্ষা করতে হবে লগি বৈঠা নিয়ে। আওয়ামী লীগ সরকার 23 এবং 24 সালে সড়ক সংস্কারের জন্য সারা দেশের 34,000 কোটি টাকা বরাদ্দ করেছিল, আর বর্তমান ফেসিস্ট তারেকের সরকার বলতেছে সারা দেশের রাস্তা সংস্কারের জন্য নাকি 3 লাখ কোটি টাকা পড়বে, মানে চোর যাইয়া ডাকাত। সুতরাং পুরো দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার আগেই এই বিএনপি তারেকের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। তাই সর্বশক্তি প্রয়োগ করার মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনাদের। ক্লিয়ার কথা মাথায় রাখবেন, এই স্বাধীনতা বিরোধী রাজাকার জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক এই সরকার তথা বিএনপি জামাতিদের হাত থেকে এবং সাম্রাজ্যবাদ আমেরিকার হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে, নিজে বাঁচতে হলে, অন্যকে বাঁচাতে হলে আগামীর চূড়ান্ত লড়াইয়ে আমাদের বিজয়ী হতেই হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।